নমস্কার। কবিতা পাঠ আজকাল প্রায়শই কবিতা পাঠ করতে গিয়ে অপ্রাসঙ্গিকভাবে কিছু বাজে কথা বলে ফেলছি। যেসব কথা বলার পর আমার মনে হচ্ছে না বললেই ভালো হতো। এখন এর দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে কবিতার অপ্রতুলতা। যে কবিতা আমি পড়ব সেই কবিতার বই, পত্রপত্রিকা ইত্যাদি হাতের কাছে যথেষ্ট পরিমাণে না থাকা একটা মুখ্য কারণ। আর একটা কারণ হচ্ছে যে কবিতা পড়তে গিয়ে বিভিন্ন কবিতার বই, বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন প্রকাশকের প্রকাশিত সংকলন গ্রন্থগুলির মধ্যে কবিতার পরিবেশন, কবিতার মুদ্রণ ইত্যাদি বিভিন্ন রকমের ত্রুটি চোখে পড়ছে। যে ত্রুটিগুলো জন্য পাঠক হিসাবে আমি বিভ্রান্ত হচ্ছি। বিভ্রান্ত হওয়ার কারণে আমার মনের মধ্যে কিছু ক্ষোভ জেগে উঠছে। আমি বুঝতে পারছি না যে এক কবিকে আর এক কবি থেকে কিভাবে আলাদা করা হচ্ছে, এক জায়গার কবিদের থেকে আর এক জায়গার কবিদেরকে কিভাবে আলাদা করা হচ্ছে, যেখানে কবিতার গুণগত মান এবং কবিতাগুলোকে পরিবেশন করা এবং মুদ্রণ করার ক্ষেত্রেও যথেষ্ট যত্নের অভাব পরিলক্ষিত হচ্ছে। এইসব কারণে আবার এই তথাকথিত কবিদের যে সমাজ, সেই সমাজের বিভিন্ন আচার আচরণ এগুলো আমাদেরকে কখনো কখনো আমাদের মনোযোগকে ব্যাহত করছে। সেই কারণেই হয়তো যে শূন্যতার সৃষ্টি হচ্ছে, সেই শূন্যতাটিকে ভরাট করবার জন্যে অনিবার্যভাবে কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা এসে পড়ছে। আজকে আমি ঠিক করেছিলাম যে সেই শূন্যতাটিকে বাদ দিয়ে, কেটে ছেটে বাদ দিয়ে আমি কবিতা পড়া শুরু করব। কিন্তু সেইটা কেন হচ্ছে বলতে গিয়েও আমি কিছু বাজে কথা বলে ফেললাম। আর একটিও বাজে কথা বলবো না। কবিতা পাঠ। প্রথম কবিতাটি পড়ব শক্তি চট্টোপাধ্যায়ের যেভাবে যায় সকলে যায়। পথের উপর একটি গাছের মধ্যে আপন অন্য গাছের গভীর কাছে থাকার দৃশ্য দেখতে 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 আমার মনে পড়ল আমি আগাগোড়াই ভীষণ একা। গাছ দুটি কি সবার দেখা? গাছটি কি নয় সবার দেখা? এমন কথা ভাবতে ভাবতে, আলতো কথা ভাবতে ভাবতে পুকুরে মুখ গেলাম ধুতে। আর একটি মুখ আমায় ছুঁতে আস্তে আস্তে ভাসতে গেলে একলা রেখে। পরবর্তী কবিতাটি শঙ্খ ঘোষের সন্ততি। আবার ফিরে আসে এরকম নিজের মধ্যে ভরে ওঠা দুপুর, যখন মাথার ওপর নিকষ কালো মেঘ আর অগাধ পাটক্ষেতের কিনার দিয়ে আমাদের নিঃশব্দ চলা। ছমছমে প্রান্তর জুড়ে খেলনা দুই মানুষ ভেসে ওঠে সুখে দুঃখে অস্পষ্ট অতীত দিন নিয়ে। ভয়ে ভয়ে সরে আসে শস্যের পাশাপাশি খুব। কেননা এই সুখ, এই দুঃখ, এই আকাশ আমাদের ছিঁড়ে নেয় ভিন্ন ভিন্ন ব্যথাময় গ্রামান্তের দিকে। শুধু ধরা থাকে হাত, হাতে হাতে কথা নেই কোনো।
চোখে চোখে রাখি, তবু কেউ কাউকে দেখতে পাই না আর। একই মৃত্যু, একই বিচ্ছেদ, নাকি মিলনেরই অপার বিস্তার? একই মুহূর্ত, একই অনন্ত, নাকি এরই নাম সন্তত জীবন? আমাদের মাঝখানে প্রথম বৃষ্টির বিন্দু নীল, আর তুমি নিচু হয়ে তুলে নাও এক মুঠো মাটি। শূন্যে ছড়াও আমার চোখে চোখে না তাকিয়ে বলো, শূন্যে ছড়াও আর চোখে চোখে না তাকিয়ে বলো, ভেবো না কিছু, দেখো দেখো সব ঠিক হয়ে যাবে। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা মণিয়ার মাঠে সন্ধ্যা। দূরে অরণ্য বাতাসে অস্ফুট কোলাহল, পাহাড় থেকে নেমে আসছে শেষ অপরাহ্নের ছায়া মিছিল। আজ সারা রাত সুরাপানে বিভোর উৎসব হবে এইখানে। নাগদেবতা দেখবেন দেবদাসী সন্ধ্যার শরীর সুষমা আদিম নৃত্যগীত। তাই ভাঙা মেঘে আকাশে মাটিতে ক্রমশ ছড়িয়ে গেল পশু বলির লাল রক্তধারা। শামসের আনোয়ার, নকশা। যে আমাকে সেলাই করে সে পুরুষ কিংবা নারী আমি জানি না, তবে আমি তাকে নারী চিন্তা করতেই ভালোবাসি। এ তার শ্রম বিনোদন না দুরূহ কাজ আমি তাও জানি না। অস্পষ্ট বৃষ্টির মতো কোথাও সেলাই কলের আওয়াজ হয়। আমার আপাদ মস্তক ক্রমান্বয়ে খুলে যেতে থাকে। দীর্ঘ জটিলতম নকশায় ভরে যায় আমার বেঁচে থাকা, আমার সমস্ত কিছু। পরবর্তী কবি শ্যামলকান্তি দাস। সে দেখে আমি নই, সে দেখে বয়ে গেছে আমার দেখতে। তার দুটি তর্জমা প্রয়াসী হাত আমাকে সরিয়ে দেয় দূরে। কবি ও পূজারী করে প্রয়োজনে, তারপর রীতি ও প্রকৃতি খায় কুড়ে কুড়ে, আনখর চক্ষু খায়। দেখে শুনে দিগন্ত রেখার ওই জ্যোৎস্না ও কাম পোকা লিখে যায় যা মৃত্যু আনন্দাধ্যেব খল্লিমানি। মেধার বিশুদ্ধ টঙে পাতায় পাতায়। সমরেন্দ্র সেনগুপ্ত, ভাঙন দেখতে এসে। সামান সংহার, তবু তারই প্রতিবাদে বাজি বাঁশি, সুর হয় সুরের সংগ্রাম। পাঁচটি আঙুল, যার একটিতে বিঁধে আছে যমুনার স্বনির্বন্ধ ঢেউ। তমাল শিখেছে আরেকটির প্রগলভ পাতার উচ্চতা ছোঁয়া খরবায়ুর খঞ্জনি, যা নাকি বৈষ্ণব, যা নাকি পদাবলীর প্রথম ছন্দের অধিকার। সংহার সামান্য, তবু এই ভালো লাগা মৃত্যুর অধিক শোভাময়। কেননা নদীর ভাঙন দেখতে এসে নিজেকেই টুকরো হয়ে ভেঙেছে মানসী। শামসুল হক, মর তুই। মর তুই হলুদ বনের পরাণমুখী, বাঘবন্দি তোর বয়সে স্মৃতির চড়ক মেলা বসুক।
উড়ন বাঁশি বাস্তু ভিটে সাতি তারার ছায়া পড়ুক। মর তুই প্রহর বনের প্রেত মালিনী, রাজপথ তোর রাত্রে হবে প্রজাবিলি, শঙ্খচিলে ছিনিয়ে নেবে পানের খিলি। ঝড়ের রাখাল ভুলিয়ে দিলি হলুদ পথে, মর তুই হলুদ বনের পরাণমুখী। সুনীল বসু, অসম্ভব দুজন। মুখোশ পরা লোকটা এলো মুখোশ পরা লোকটার কাছে। দুজনে হাত ঝাঁকানি দিয়ে খুব কষে করমর্দন করল। একজন মুখোশ পরা লোক হাসল হা 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 করে, আর একজন মুখোশ পরা লোক হাসল হো 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 হো। আর দুজনেই ওরা দুজনকে বলল সাবাস সাবাস, সাধু সাধু। তারপর দুজনেই ওরা চলে গেল দুদিকে অনেক দূরে। সেখানে ওরা দুজনেই দুজনের মুখোশ খুলল, আর দাঁত কর্মর করে, দাঁত কিরমির করে বলল নচ্ছার নচ্ছার। সুব্রত চক্রবর্তীর কবিতা বিদেশি মানুষ। রাতের পোশাক থেকে ঝরে জল, রাত্রে হলো বৃষ্টিপাত খুব। সারা রাত তোমার গম্ভীর মুখ ভিজেছিল বৃষ্টি জলে। চোর মধ্যরাতে এসেছিল, নিয়ে গেছে আলোকিত কাঠের জাহাজ। শেকলের ঠান্ডা দাগ সারা গায়ে লেগে আছে। করতলে ভোর লেবুর উজ্জ্বল গন্ধে ভরে যায়। বিদেশি মানুষ একা রাখে হাত শান্ত লেবু ফুলে। সারা রাত বৃষ্টি হলো, ওকে বলি ভিজেছিল রাতের পোশাক। তোমার গম্ভীর মুখ ভেজা, ঝরে পড়ছে জল। জাহাজের বাঁশি মধ্যরাতে বেজেছিল লম্বা টানা, ভেসে গেছে রত্নময় কাঠের জাহাজ। বিদেশি মানুষ একা তুলে নিল লেবু ফুল, মুখে তার শেকলের আড়াআড়ি দাগ। আনন্দ বাগচির কবিতা শেষ লেখা। আজ এখন ব্যস্ত আছি ধূর্ততম ধাঁধার উত্তরে। দরজার এপিঠে একা ডেকো না আমার নাম ধরে। তার চেয়ে কাল এসো, কাল দেব তোমাকে কবিতা। বর্ণে বর্ণে মিল দেব, অক্ষরের সঙ্গে শেষাক্ষর। বহুবার শোনা কথা শোনাবো সুন্দর করে। ছন্দের ভিতরে বাজবে রোদ্দুরের নিরেট কাঁকন। তোমাকে দেখাবো ছায়া, জাদুকর আকাশের আলো। ঘুমের ভিতরে ফোটা কুঁড়ি স্বপ্ন বুকের রিপ্রিন্ট। অধরে নয়নে নারী, রূপকথা থেকে লুঠে আনা। পৃথিবীর সবচেয়ে স্বাদু বিষ এখন গেলাসে। খুর খোলা, কাল এসো, কাল পাবে স্মৃতি বিস্মৃতির শেষ পুঁজি। আলোক সরকারের কবিতা অভিযাত্রা। হারিয়ে যাওয়া ছেলে বলল বাড়ি যাব, ঠিকানা মনে পড়ছে না। আমি তাকে নিয়ে গেলুম বন যেখানে শুরু হয়েছে, বললুম ভিতরেই তোমার বাড়ি। চিরদিনের ঘর পালানো ছেলে সন্ধে হতে ভয় পেয়েছিল। আমি তাকে পাঠিয়ে দিলুম কালো অরণ্যের ভিতর। একটা গাছের অন্ধকার, তারপর আর একটা গাছ। রাত্রি হলে দুই হাতে মুখ ঢাকি, অন্ধকারে চিকচিক করছে জোনাকি। একটা গাছের পর আর একটা গাছ। পেঁচা ডাকছে হুতুম হুতুম, বাদুড় ঝুলছে নিরপেক্ষ। যেদিকেই যায় পেঁচা ডাকছে হুতুম হুতুম। বাড়ি ফিরে যেতে চেয়েছিল, আমি তাকে পাঠিয়ে দিলুম কালো অরণ্যের ভিতর। সারাদিনের কাজের মধ্যে বড় বড় দুটো চোখ
একটা গাছের শেষে আর একটা গাছ, বড় বড় দুটো চোখ, আর অনন্তকালের একা বুকে জড়িয়ে ধরতে চাই। ছুঁড়ে ফেলে দেয় হাত, কালো অরণ্যের ভেতর এগিয়ে যায় বড় বড় দুটো চোখ। কল্যাণ সেনগুপ্তর কবিতা অনধিকার। মাঠের মাঝখানে ট্রেন থেমে গেল, আর এগুবে না। পাহাড়ি নদীর তোড়ে অদূরে কালভার্ট ধুয়ে গেছে, প্রতিটি কামরায় আলো, ইঞ্জিনের হৃৎপিণ্ডে ঝড়, যেন গ্রহান্তর থেকে উচ্চরোল উপদ্রব এলো। প্রান্তর দেবতা রুষ্ট, নদী হিংস্র খেলায় মেতেছে। কালীকৃষ্ণ গুহর কবিতা প্রতিদিন বিকেলবেলা আমি হাসপাতালে যাই। চারদিক ঘিরে যখন বিকেল নামে, তখন আমি হাসপাতালে যাই। বিকেলবেলার ভিতর দিয়ে মানুষ হেঁটে যায়, মানুষের এই তো পরিচয়। হাসপাতালের ভিতরের পার্কে কাক এবং পায়রা উড়ে আসে, একটি দুটি বিড়াল ছানা আসে। হাসপাতালের চারদিকে খুব শান্তি থাকে, ভিতরে কাচের ঘরে জাতক একলা থাকে, ঘুমোয়। প্রতিদিন আমি যখন হাসপাতালে যাই তখন চারদিকে খুব শান্তি থাকে, আর কাচের ঘরে নবজাতক ঘুমোয়, অবিশ্রান্ত ঘুমোয়। কিরণ শঙ্কর সেনগুপ্তের কবিতা ক্লাউন। জানি না শুনলে কি মনে হবে তোমার, রাজা মন্ত্রী হাতি ঘোড়া এমনকি দাবার বোড়ে হতেও ইচ্ছে করে না আমার। তার চেয়ে বরং ছুটে যেতে ইচ্ছা করে ওই সার্কাসের তাঁবুতে, অঙ্গভঙ্গি করে হেসে কেঁদে লাফিয়ে ঝাঁপিয়ে সবাইকে অবাক করে দিয়ে সার্কাসের ক্লাউন হব। প্রণবেন্দু দাশগুপ্তের একটি কবিতা দিয়ে আজকের কবিতা পড়া শেষ করব। এ জীবন, যে আগুনের মধ্য দিয়ে যাচ্ছি তাতে যেন আমার পুণ্য হয়। মিথ্যের ব্যাসাতি করছে যারা, তারাও যেন শান্তি পায়, আর কিছু নয়। এদিকে উষ্ণ বৃষ্টি পড়ছে, নদীর পাড় ধসছে, গড়ে উঠছে অনন্ত ওপার। তপ্ত শলাকার মতো গ্রহপুঞ্জ বিঁধছে আমার 100 তলা বাড়ির জানালা। একদিন নিচে নেমে দেখব বাগান ভরে উঠছে, সাইকেল চালিয়ে আসছে কিশোর কিশোরী। বৃষ্টি থেমে গেছে, কবি সম্মেলনের জন্য তৈরি হচ্ছে সবাই। যে আগুনের মধ্যে যাচ্ছি তাতে যেন আমার পুণ্য হয়। নমস্কার।